নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। উন্নয়নের নামে ঋণ নিয়ে সন্ত্রাসে খরচ করছে পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করল ভারত। বাংলাদেশে আটক প্রাক্তন প্রধান বিচারপতি, হাসিনার পতনের পর থেকে ছিলেন অন্তরালে, ধানমান্ডি থেকে ধরলেন ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরার নির্দেশ জারি করেছিল গত সোমবার। দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর ভারত থেকে নিয়োগ নয়, নিজেদের দেশে নজর দিন, গুগল মাইক্রোসফটকে কড়া নির্দেশ ট্রাম্পের। রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল, 6 বিমানকর্মী সহ অন্তত 46 জন যাত্রী ভেতরে ছিলেন। ফের বিমান দুর্ঘটনা, এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী রইল ইটালির ব্রেসিয়া। সমাজ মাধ্যমে ভাইরাল দুর্ঘটনার ভিডিও। উন্নয়নের নামে ঋণ নিয়ে সন্ত্রাসে খরচ করছে পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করল ভারত। রাষ্ট্রপুঞ্জের এক আলোচনা চক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেন, পাকিস্তান সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতন সংস্থার থেকে উন্নয়নের নাম করে ঋণ নিয়ে সেই অর্থ সন্ত্রাসবাদে মদদ দিতে খরচ করছে পাকিস্তান। বুধবার রাষ্ট্রপুঞ্জে এই অভিযোগ তোলা হয়েছে ভারতের তরফে। রাষ্ট্রপুঞ্জের এক আলোচনা চক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেন, পাকিস্তান সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে, বেঁচে রয়েছে ঋণের ওপর। সেই অর্থের একাংশ ঘুরপথে সন্ত্রাসবাদীদের হাতে যাচ্ছে। পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের জন্য 8,500 কোটি ঋণ মঞ্জুর করেছিল IMF। তারপর এডিবির তরফে পাকিস্তানের জন্য 6,000 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনাচক্রে পদাধিকার বলে ওই আলোচনা চক্রে সভাপতিত্ব করছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদার। বর্তমানে তিনি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সভাপতি। হরিশের আগে ইশাকদার বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ তুলে নিশানা করেন নয়াদিল্লিকে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিধিভঙ্গের অভিযোগও তোলেন তিনি। বলেন, জম্মু ও কাশ্মীর রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সবচেয়ে পুরনো সমস্যাগুলির মধ্যে একটি। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত একটি অঞ্চল, যা চূড়ান্ত নিষ্পত্তি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে আটক প্রাক্তন প্রধান বিচারপতি, হাসিনার পতনের পর থেকেই ছিলেন অন্তরালে, ধানমান্ডি থেকে ধরলেন ঢাকার গোয়েন্দারা। রাষ্ট্রদ্রোহের মামলা সহ মোট 3টি মামলা রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে। হাসিনার আমলে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার বেশ কিছু রায় নিয়েও বিতর্ক রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। শেখ হাসিনার জামানায় বিভিন্নভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন বলেই দাবি করা হয়। তার বেশ কিছু রায় নিয়েও রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে। হাসিনার পতনের পর প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাকে। সেই প্রাক্তন বিচারপতি খায়রুলকে এবার আটক করল ঢাকা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমান্ডির একটি বাড়ি থেকে তাকে পাকড়াও করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলেই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছে, খায়রুলকে আটক করা হয়েছে। তাকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বস্তুত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী ছিলেন তিনি। তা নিয়ে রাজনৈতিকভাবে বেশ সমালোচনা হয়েছে তাকে নিয়ে। ঢাকার যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে জালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের থাকাকালীন খায়রুলের কলমের খোঁচাতেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও তিনিই দিয়েছিলেন। হাইকোর্টে থাকাকালীন শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ও দেন তিনি। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে 2010 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন খায়রুল। অবসর নেন 2011 সালের মে মাসে। এরপর 2013 সালে শেখ হাসিনার সরকারের জামানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। প্রাথমিকভাবে 3 বছরের জন্য এই নিয়োগ হলেও পরে বেশ কয়েক দফায় ওই মেয়াদ বৃদ্ধি করা হয়। গত বছর হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ওই বছরের 13ই আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন খায়রুল। আওয়ামী লীগের সরকারের আমলে তিনি বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছেন বলেই অভিযোগ ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরার নির্দেশ জারি করেছিল। গত সোমবার দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরার নির্দেশ জারি করেছে গত সোমবার। দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে অবশ্য দাবি করা হয়েছে, পোশাক বিধি সংক্রান্ত নির্দেশনাটি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষের জারি করা নয়। বিভাগীয় আলোচনায় এই বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। বিদেশ সফর বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নির্দেশনাটি বাতিল করার পরামর্শ দিয়েছে। এর আগে বলা হয়েছিল, নারী কর্মী আধিকারিকেরা যেন শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য শালীন পোশাক পরে অফিসে আসেন। শার্ট, স্লিভলেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরে আসা যাবে না অফিসে। নির্দেশনায় নারী কর্মচারীদের ফর্মাল স্ট্যান্ডার্ড বা চটি সাধারণ হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট, প্যান্ট পরে অফিসে আসতে বলা হয়েছে। জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে অফিসে আসতে নিষেধ করা হয়। বলা হয়, পোশাক বিধি না মানলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। ওই নির্দেশনা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের মেয়ের একটি ছবি ভাইরাল হয়। তিনি একটি বহুজাতিক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি ছোট পোশাক পরে অফিস করেন। দাবি ওঠে, বাংলাদেশ ব্যাংকের পোশাক বিধিটি বাতিল করা হবে। সংস্থার তরফে জানানো হয়, পোশাক বিধির সঙ্গে চেয়ারম্যান অফিসের কোনো সম্পর্ক নেই। হাই নিউজ নেটওয়ার্ক। আর ভারত থেকে নিয়োগ নয়, নিজেদের দেশে নজর দিন। গুগল, মাইক্রোসফটকে কড়া নির্দেশ ট্রাম্পের অভিযোগ, প্রযুক্তি শিল্পের বিশ্বায়নের মানসিকতার জন্যই পরোক্ষে মার্কিন নিয়োগের বাজারে টান পড়ছে। এতে অনেক আমেরিকান উপেক্ষিত বোধ করছেন। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করছে, কিন্তু বিনিয়োগ করছে দেশের বাইরে। আর ভারত থেকে নিয়োগ নয়, ভিন দেশে কারখানা তৈরিতেও টানতে হবে রাশ, বরং আরো বেশি করে নজর দিতে হবে আমেরিকার দিকে। সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিকে কড়া বার্তা দিয়ে এমনটাই জানালেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে কি এবার বন্ধ হয়ে যেতে চলেছে মাইক্রোসফট কিংবা গুগলের মতো সংস্থায় ভারতীয়দের নিয়োগ? বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি এখন চীনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া উচিত। গুগল এবং মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প আরও অভিযোগ করেন, প্রযুক্তি শিল্পের এই বিশ্বায়নের মানসিকতার জন্যই পরোক্ষে মার্কিন নিয়োগের বাজারে টান পড়ছে। এতে অনেক আমেরিকান উপেক্ষিত বোধ করছেন। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করছে, কিন্তু দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করছে। ট্রাম্প বলেন, আমাদের দেশের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি চীনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিয়োগ করছে আর মুনাফা সঞ্চয় করে রাখছে আয়ারল্যান্ডে। আপনারা জানেন, এরা সকলেই মার্কিন স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে, অথচ এরা নিজেদের সহনাগরিকদেরকেই বরখাস্ত করছে, তাদের নাগরিক অধিকার খর্ব করছে। কিন্তু আর নয়, সেসব দিন শেষ। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এমনটা চলবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জিততে সিলিকন ভ্যালির বাইরে দেশপ্রেম এবং জাতীয় আনুগত্যের চেতনার প্রসার ঘটাতে হবে, এমনটাই চান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা চাই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুক। আমরা চাই আপনারা আমেরিকাকে সর্বাগ্রে রাখুন।
আপনাদের সেটাই করতে হবে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত 3টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন। মোটা অঙ্কের বেতন, সম্মান, বিলাসবহুল জীবনযাপনের হাতছানি। প্রথম সারির মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে কাজের সুযোগ পাওয়া সব দিক থেকেই লোভনীয়, কিন্তু এবার বন্ধ হয়ে যেতে পারে সেই রাস্তা। তার জেরেই উদ্বেগ বেড়েছে ভারতের। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিমান দুর্ঘটনা। এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী রইল ইটালির ব্রেসিয়া। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হাইওয়ের ওপর ভেঙে পড়ল একটি এয়ারক্রাফট। ঘটনায় মৃত 2, জখম আরও 2 জন। বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক। এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোত্তা খেয়ে হাইওয়ের ওপর ভেঙে পড়ল একটি এয়ারক্রাফট। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে 2 জনের মৃত্যু ঘটেছে, জখম হয়েছেন আরও 2 জন। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোর্ডামুলি হসপিটাল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্রাফটটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেভিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সেটি গোত্তা খেয়ে আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে বিমানটি। মাটিতে ধাক্কা লাগতে বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক এবং একটি গাড়িও। অন্য একটি গাড়ি কোনো মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ইটালির পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের 2 যাত্রী, সের্জিও রাভাগিলা বছর 75 এবং অ্যানা মারিয়া ডে স্তেফানো বছর 60। হাইওয়েতে থাকা 2 গাড়ি চালক আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে জখম হন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়, অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে হাইওয়ে দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে বিমান দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।